প্রথম দিন 5ই জানুয়ারি 2024 ত্রিপুরার মাননীয় রাজ্যপালের সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বিষয় উত্থাপন করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 18 জন সদস্য মোট 130টা সংশোধনী এনেছেন। আমি এই সংশোধনীগুলির বিরোধিতা করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। এই যে মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে মোট 92টা প্যারা আছে। মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এবং এর প্রতিফলন রাজ্যপালের ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এই জিনিসটি কিন্তু রাজ্যপালের ভাষণে ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা ভাষণে উল্লেখ রয়েছে। ভাষণের 5 নম্বর প্যারাতে, এই প্যারাতে রয়েছে এই সরকারের মূল বিষয় এবং ভাবনা। প্যারাটাতে কি আছে? সমাজের সকল অংশের মানুষের বিকাশ ও দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মেইন এই ভাষণের যত আছে সবটার মূল বিষয় ভাবনাটা, মূল বিষয় এবং ভাবনা এই প্যারাতে রয়েছে। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণ যেখানে শেষ করেছেন আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই। উনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা উক্তি। কি উক্তি? উনি বলে গেছেন, আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মূল কথা, যেটি উনি উদ্ধৃত করেছেন গভর্নর মাননীয় রাজ্যপাল শেষ সময় বলে গেছেন। আজকে চলুন আমরা এই যে হাউসের যারা আছে, বিরোধী, ট্রেজারি, এই বিধানসভায় আজ প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রধানমন্ত্রী এই উক্তিকে সামনে রেখে আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি এবং সারা দেশে নজির সৃষ্টি করি। আজকে এই জিনিসটা ভাবতে হবে। জীবনের প্রকৃত সত্যটা কি? জীবনের প্রকৃত সত্য হলো কর্মই ধর্ম। স্ত্রী আপনাকে সাথ দেবে আপনার মৃত্যুর পর, ঘরের দরজা পর্যন্ত। সমাজ সাথ দেবে। সমাজ কতটুকু সাথ দেবে? শ্মশান পর্যন্ত। পুত্র সাথ দেবে মুখাগ্নি পর্যন্ত। আর সব সময় আপনাকে সাথ দেবে আপনার কর্ম। প্রধানমন্ত্রী আরো বলেছেন, আমার দৃষ্টিতে ভারতে বর্ষে 4টি জাতি আছে, তা হলো গরিব, যুবক, মহিলা এবং কৃষক। এই 4 জাতির উন্নয়ন উন্নত ভারতবর্ষ নির্মাণের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র প্রথম। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে, সুরক্ষার স্বার্থে, জনগণের স্বার্থে তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করবেন না। এই জন্য বলছি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিশ্চয়ই গোপাল বাবু সহ জিতেন বাবুরা গীতা পড়ে কিনা জানি না। কর্মিণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু গুরু মা তে সংঘহস্ত কর্মণি। কর্মফল ভুগতেই হবে, উল্টা পাল্টা করলে আমি জানি না। মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন কর্ণ।
এ সময় তিনি নিরস্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন কর্ণকে, অর্জুনকে নির্দেশ দিলেন কর্ণকে বাণ মারো তাড়াতাড়ি। অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে কিন্তু একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্কর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং পরবর্তী সময় মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ দাও? ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন আপনার মতো, জবাব দেন, চক্রভূত অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত ছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে, তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় গিয়েছিল? এই জগতে যে যেরূপ কর্ম করবে আমি তাকে সেরূপ কর্মফল প্রদান করি, ইয়েই আমার বিচার। অতএব আমি সহ সবাই কর্ম করুন ভেবে চিনতে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতা সুখ নিলে, আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন। এই জন্য বলছি আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি সারা পৃথিবীতে লেটেস্ট যে সার্ভে 76% রেট, কাছে ধারে কেউ নেই, কাছে ধারে কেউ নেই। ওনার যে উপদেশগুলি আমাদের গ্রহণ করা উচিত। লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ an adventure, dare it. লাইফ ইজ সরো, ওভারকাম ইট। দুঃখ করবেন না, এটাকে ওভারকাম করার চেষ্টা করেন। স্যার, সিপিএম কংগ্রেস বলছে রাজ্যে গণতন্ত্র নেই। অ্যামেন্ডমেন্টের একটা জায়গায় বলছে there is nothing mentioned about the murder of democracy on broad daylight at the by-election of Bakshinagar and Ganpur assembly constituencies. জিতেন বাবু, আপনার দোষর। সিপিএম কংগ্রেস গণতন্ত্র কথা বলছে, সপ্তশ্চর্যের এক আশ্চর্য। গণতন্ত্রকে কংগ্রেস সিপিএম গণতন্ত্র কথা বললে এটা শুনলে কিন্তু ঘোড়াও হাসবো। আপনি তো এত বয়স কম না। 1975 সনের জরুরি অবস্থা, আদিম রূপের হিংস্র কদর্য চেহারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। মানুষের দুঃখ বেদনা, অভাব, অভিযোগ, ওই দৈনন্দিন সমস্যার কথা দেশবাসী তুলে দেওয়ার জন্য কোনো সুযোগ ছিল না সংবাদ মাধ্যমেরও। 25 জুন দেশের জরুরি অবস্থা এবং আপনি বিচার বিজ্ঞানের আওতার বাইরে রেখে রাষ্ট্রপতি দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষান্ত হননি। বিনা বিচারে সে কোনো ব্যক্তিকে জেলে পুরে রাখার জন্য নতুন করে মিসা অর্ডিন্যান্স চালু করেছিলেন, যা 3 সপ্তাহের মধ্যে 3 বার চেঞ্জ করেছে। এবং এমনকি সংবাদপত্রের স্বাধীনতা, বক্তৃতার স্বাধীনতা, সংগঠন জমায়েতের স্বাধীনতা এবং অধিকার, ধর্মঘটের অধিকার কিচ্ছু মানা হয়নি। আজকে দেশের অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে গণ আন্দোলনকে দমন করতে শ্রীমতী গান্ধী মিসা, ডেয়া, কাপিভূষা ইত্যাদি কালোয়ান প্রণয়ন করে এবং সারা দেশকে একটি কারাগারে রূপান্তরিত করে এবং জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ, মুরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, চরণ সিং, মুলায়ম সিং যাদব, বিজয় রাজে সিন্ধিয়া, জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি, জীবতরাম কৃপলানি, জয় কিষাণ গুপ্তা, সত্যনারায়ণ সিনহা থেকে শুরু করে জয়পুরের রাজকন্যা গায়ত্রী দেবী সহ বহু সমাজকর্মী চোর করে জেলে রেখেছেন। আমাদের রাজ্যে গ্রেপ্তার হয়েছেন সিপিএম এর সব নেতারা, কংগ্রেসের বহু নেতা, সমীর বর্মন, তাপস দে, লক্ষ্মীনাথ গোলাগুলি করছেন। ডেমোক্রেসি আজকে একবার, এখন আবার এই কংগ্রেস সিপিএম গোলাগুলি করছে, প্রেম করছে, জোট করে ভোটের প্রচার করে। আরে সিপিএম, আরে কংগ্রেস, তো তোমাদের শেষ পরিণতি কি মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। স্যার,
50,000, আপনার মনে আছে কিনা জানি না, 1975 আমি ল কলেজে পড়ি ক্যালকাটায়, 50,000 রেল কর্মী গ্রেপ্তার, 30,000 স্থায়ী এবং 50,000 ক্যাজুয়াল কর্মীকে সরাসরি বরখাস্ত, কারফিউ জারি করে রেল কর্মীদের কম্বিং অপারেশন, তাদের আবাসগুলিতে জল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, রেল কর্মী স্ত্রী সন্তানদের উপর পাশবিক অত্যাচার, পাঞ্জাবে গ্রেপ্তার করার পর গ্রীষ্মের তপ্ত রোদে সিমেন্টের উপরে প্ল্যাটফর্মে তাদের শুইয়ে রাখা, ধর্মঘটী নেতাদের লোকের মধ্যে পিন ঢুকিয়ে দিয়েছে, রেল কলোনিতে কোয়ার্টার থেকে বলপুর উচ্ছেদ। আজকে সবাই জানে এটা। আজকে হাজার হাজার সরকারি চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, প্রেস সেন্সরশিপ, গণতন্ত্রের কঠোর রূপ। কথা বাদ দিল, শাহ কমিশনের রিপোর্টে কিছু উঠে এসেছে। ভারতবর্ষের জেলখানা স্যার কতজন থাকার ব্যবস্থা ছিল? 1,61,368। জরুরির আগেই প্ল্যান করে 1,78,332। জরুরি জারির পরে কত? 4,960। জেলে জায়গা নেই। ডেমোক্রেসি। আজকে সিপিএম গণতন্ত্র বলছে, কংগ্রেসের কথা তো শুনাইলাম। যারা বর্তমান প্রজন্মের প্রতিনিধি তাদের বলছি, সিপিএম দল রাজ্যের সন্ত্রাসের ইম্পোর্ট কারা করেছে? আপনারা অনেক কিছু জানেন না। সিধা থানা 50-এর দশকের শেষ দিকে ক্লাস 6-এ পড়ি, সিপিএম এর দলের সহযোগে, সিপিএম না কমিউনিস্ট পার্টির সহযোগে, সিপিএম এর ট্রাইবাল সংগঠনের নাম কি? গণমুক্তি পরিষদ। প্রকাশ্য দিবালোকে সিধা থানা লুট হয়। আপনাদের জন্ম হয়েছে কিনা আমি জানি না। গণমুক্তি পরিষদ সিধা থানা ওপেনলি ব্রড ডে লাইট, ওই খাঁচার মধ্যে জিনিস সিধা থানা লুট করেছিল। কমিউনিস্ট সন্ত্রাসের কথা বলে তারা। আজকে সিপিএম কত খুন, কত দর্শন, কত সন্ত্রাস করেছেন, এর ইয়ত্ত নেই। ত্রিপুরা রাজ্যে একমাত্র সিপিএম এর এমএলএ খুন হয়েছে। এমনকি এক ভদ্রলোক মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, তাকে পর্যন্ত খুন করে দেওয়া হয়েছে। ডেমোক্রেসির কথা বলে, শুধু চেয়েছিল আমি মুখ্যমন্ত্রী হতে, ডেমোক্রেটিক প্রসেসে তাকে পর্যন্ত খুন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, এডিসি নির্বাচন, প্যাক্স, ল্যাম্পস, সমস্ত নির্বাচন ছিল প্রহসন, বুথ দখল, এজেন্টকে মেরে ফেলা। কি না বাকি ছিল? 1978-এর আগে রতন চক্রবর্তী মহোদয় বলতে পারবেন কোন জায়গায়? আমারও মনে আছে যে 60-র দশকে কোন এক জায়গায় রাধানগরের এখানে, আমার আঙ্কেল করতে পারবো, রাধানগরের এখানে আমি এজেন্ট পর্যন্ত ছিলাম। কোনোদিন চিন্তা করতে পারে না এইসব প্রহসন তো ছিল না 1978-এর আগে। উৎসবের মাঝে ভরতো, পোলিং অফিসের বাইরে যে অফিস থাকতো, সবাই একসাথে চা খেত। আমদানি কারক কারা? নয়ন, তোমরা বুঝবে না, তোমাদের উত্তর পুরনোরা বলতে পারবে, তারা এখানে নেই। আজকে কি করেছে আজকে এই রাজ্যে? আজকে ষড়যন্ত্রীরা, মনে রাখতে হবে, ষড়যন্ত্রীরা কখনো শেষ কথা বলে না, জনগণই শেষ কথা বলে। ষড়যন্ত্রের কি ভয়ঙ্কর পরিণাম হয় সেটা দেশবাসী ভালো করে বুঝেছে। আজকে কংগ্রেস সিপিএম সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। যার কথা বললাম, এই যে 4,960 জন অ্যারেস্ট হয়েছে, ত্রিপুরার মিসাতে 77 জন, ডিআইআর 99 জন, কাবে বোচাতে 23 জন এবং অন্যান্য সব মিলে টোটাল 1130 জন অ্যারেস্ট হয়েছে। জরুরি অবস্থা, গণতন্ত্রের কথা বলেন, এরাই আবার এখন প্রেম বিনিময় করছে, পিকুলিয়ার। আজকে স্যার, ভারতবর্ষের রাজনীতির পটভূমিতে বিভিন্ন মতাদর্শের দল রয়েছে। ওনারা একটা মতাদর্শ নিয়ে অনিমেষ বাবু তারা এসেছেন। তেমনি মতাদর্শহীন ক্ষণস্থায়ী বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতন মানুষ দেশবাসী লক্ষ্য করেছে। ভারতীয় জনতা পার্টি এক ব্যতিক্রমী রাজনৈতিক দল, এটা পেকুলিয়ার পার্টি। আই ক্যান সে আই এম ফিলিং প্রাউড। যার জন্ম হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, আপনার ন্যাচারাল লোকে মিলে ভারতীয় সনাতন সংস্কৃতি পরম্পরার উপর দাঁড়িয়ে আজকে পূর্ণ রাজ্য প্রাপ্তির পর এই ত্রিপুরা রাজ্যে যেসব রাজনৈতিক দল ত্রিপুরা সরকার পরিচালনা করেছে, বিশেষ করে কমিউনিস্টরা, তারা ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে স্বনির্ভরতা
এই যে শব্দটা বলছি, উদ্যোগ, কর্মনিষ্ঠা, ব্যক্তি স্বাধীনতা এবং কাজের মানকে ইচ্ছাকৃতভাবে অবদমিত করে রেখেছে। যুবকরা কি বুঝলো? যে সরকারি ভাবতো, যুবকের কাজ বলতে ভাবতো কি সরকারি চাকরি। আরে বাবা, সরকারি চাকরি ছাড়াও কাজ আছে, এটা বুঝতে হবে। শুধু বুঝাচ্ছে সরকারি চাকরি, সরকারি চাকরি। আর আনুগত্য বলতে কি বুঝাতো? দেশের নয়, দলীয় আনুগত্যা। প্রায় 2-3টি প্রজন্ম অবক্ষয়ের শিকার। এবং জনজাতিরা বছর পর বছর বামেদের মিথ্যা স্বপ্নে বিভ্রান্ত হয়েছিল। বামেরা ছলনার মাধ্যমে জনজাতিদের মধ্যে কিছু যুবক যুবতীরা অস্ত্র তুলে দিয়েছিল। স্যার 1978 সন সিপিএম দল ক্ষমতা ফাইনালি আগে রাজনীতি বেশি উন্নতির ভাগই অনেক কতর কতর কক শাখা যেই মাত্র ক্ষমতা পাইকা পাহাড়ে বগুই সংখ্যা, পাহাড়ে বগুই সংখ্যা। আজকে হাস্তিনীতি প্রচার করে উন্নতির ভাগই কেন্দ্রীয় সরকার বিসি কলমকা কলকমা রোমই বিসি বুরুম 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 কোটি কোটি রাং রহর কা সিপিএম নি আমলো যে কোটি কোটি রাং রহমানীয় সিপিএম নেতা রক, সিপিএম ক্যাডার রক, সিপিএম মন্ত্রী রক আর রাং জনগণ খালাই চলে খালাই খা। বুঝতে হবে এটা। সিপিএম দলে পার্টি বাড়ি ঢুকা পার্টি স্থানটা কিন্তু বা তিপ্রাসা এলাকা বেমার হামায় ম্যালেরিয়া মান যাকে শত বরফ তুই বাই খা। কিভাবে স্কুল বন্ধ, কিভাবে স্কুল মাস্টার করুই, তুই করুই, ডাক্তার করুই, লম্বাই করুই, কারেন্ট করুই। বড় বড় কথা, কতর কতর কক। আজকে এই জিনিসটা ভাবতে হবে। বিজেপি ইজ নট পলিটিক্যাল পার্টি, ইট ইজ এ মিশন। ভাবতে হবে আমরা তাহলে কেন পলিটিক্সটা করি, কেন সরকারে আসতে চাই? পলিটিক্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশিও ইকোনমিক রিফর্ম। সমাজ পরিবর্তনের জন্য আমরা সরকারে আসি, কারণ ইট ইজ এ মিশন, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট। এটা চিন্তা করতে হবে। পিকুলিয়ার স্যার একটা জিনিস 2018 সালের পর থেকে এই যে বিরোধী দলগুলির ত্রিপুরাতে বিশেষ করে কংগ্রেস সিপিএম এর অবস্থান কিন্তু এক জায়গায় থাকতেছে না, গিরগিটির মতো পাল্টাইতেছে বারবার রং। এবং তারা বিশেষ করে রাজ্যে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতা যারা ছিল সিপিএম, তারা কিন্তু আপনাদের বলছি তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে নাই। তারা সমাজ মাধ্যমিক সমাজকে কাজে লাগে, সামাজিক মাধ্যমকে কাজে লাগে বিভ্রান্ত চলার চেষ্টা মতো রয়েছে। বিভিন্ন প্ররোচনামূলক অসত্য খবর ছড়ানো হচ্ছে, যদিও বামেদের মূল ভিত্তি জনজাতিদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একদম তলানিতে। মানুষ তাদের সঙ্গে না থাকলেও তারা সুযোগের অপেক্ষায় আছে, নানাভাবে তারা অস্থিরতা সৃষ্টি করছে। আজকে এখানে জিতেন বাবু থাকলে ভালো হতো। গ্রোথ আপনি বুঝবেন, আমরা তো সব বুঝেন। গ্রোথ, প্রগ্রেস, সাকসেস, তাদের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য অনেক জিনিস। ইফ ইউ ইনক্রিজ ইউর কোম্পানিজ ইয়ারলি টার্নওভার ফ্রম 50 কোটি থেকে 100 কোটি, 100 কোটি থেকে 200 কোটি, 200 কোটি থেকে 500 কোটি, it is growth, not success. Definition of growth is increasing your materialistic possessions in all ways. It is called growth. But that growth is added by ethics, means discipline, means honesty, means norms. It is called progress. তাদেরটা ছিল অন্য ধরনের গ্রোথ। আমাদের এটা থাকতে হবে কি ডিসিপ্লিন থাকতে হয়, আমাদের কি অনেস্টি থাকতে হয়, আমাদের কি নর্মস থাকতে হয়। অর্থাৎ তাদের সময় ছিল কোন রকম নিয়ম নীতি নীতি আদর্শ কিছু ছিল না। সো গ্রোথ প্লাস এথিক্স ইজ প্রগ্রেস। এটা তো আমরা খুশি না, আমাদের খুশি হলো সাকসেস। হোয়াট ইজ সাকসেস? গ্রোথ, এথিক্স এন্ড প্রগ্রেস, হিউম্যানিটি, মরালিটি এন্ড স্পিরিচুয়ালি ইজ কল্ড সাকসেস। মানবতা থাকতে হবে, হিউম্যানিটি থাকতে হবে এবং মরালিটি থাকতে হবে, স্পিরিচুয়ালিটি থাকতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, তাহলেই হবে সাকসেস। স্যার আপনি জানেন কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য থ্রি এজেস ইন ইউর লাইফ দরকার। ওয়ান ইজ হ্যান্ড, সেকেন্ড ইজ হেড, থার্ড ইজ হার্ট। ফার্স্ট ইজ ইউর হ্যান্ড,
but when only the hand is working, it is labor. Second is its head. When the hand and head, they work together, it becomes skill. Third is his heart. When the hand, head, heart, all three works together, it becomes art. And make every act of your life an art. Put your heart fully into it. This is essence. Eta holo nirjash. Sir, after independence, অনেকে বলে না মার্কসিজম, সোশ্যালিজম, capitalism. After independence, the political leadership of the country neglected the original Indian indigenous ideological path prepared by Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Sri Aurobindo and Mahatma Gandhi. এরা ছিল আসল, তাদের কথা ভুলে গেল, স্বাধীনতার পরেই বেমালুম ভুলে গেল গইয়া, বিশেষ করে কংগ্রেস তাদের নীতি আদর্শ থেকে সম্পূর্ণ সরে গেল। দেশের স্বাধীনতা লাভের পর তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিজম, সাম্যবাদ, সেকুলারিজম, বিভিন্ন পাশ্চাত্যবাদী ভাবনাকে ভারতের মাটিতে প্রয়োগ করার মনোযোগ হয়েছে। একবারও কিন্তু ভারতীয়তা ছিল না। এবং এটা জানেন, মতাদর্শের সঙ্গে ভারতের সামাজিক অবস্থা এবং ব্যবস্থা পরিস্থিতির কোনো সম্পর্ক ছিল না। বিজাতীয় মতাদর্শ ভারতে আমদানি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সভ্যতা, প্রাচ্যের যে সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করা। আজকে সকালে একটা ওই সুশান্ত দেব পাশ্চাত্য সংস্কৃতিকে আমদানি করেছে, সেটা ছিল, এটা আমাদের উচিত ছিল না। আমাদের দেশ, স্বামী বন্ধু বলেছে, আমার এখনো মনে আছে, বিদেশিদের অনেক কিছু ভালো থাকতে পারে কিন্তু আমাদের জন্য বিষও হতে পারে। তাদের ভালো দিয়ে আমার চলবে না। আমার রাজ্যের দেশের মানুষের সাথে এটা খাপ খায়নি। স্যার, স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক নেতা কেউ কেউ পুঁজিবাদ, পরিবারতন্ত্র সাধনা করে চিরজাতীয় রাষ্ট্র ভাবনাকে নষ্ট করতে তৎপর হয়েছেন, আবার কেউ কেউ সমাজতন্ত্র, সাম্যবাদ, বিদেশি সমাজ ভাবনার লোভ দেখিয়ে আমাদের দেশের সহজ সরল মানুষকে, তাদের ভাবনাকে বিনষ্ট করেছেন। মজার বিষয় হলো, রাষ্ট্রের শোষণ যন্ত্র, রাষ্ট্রকে শোষণ যন্ত্র প্রচার করতেন তারাই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাজনৈতিক সন্ত্রাসের জন্ম দিয়েছেন আমাদের দেশে। রামরাজ্য কথারই প্রচার এনেছিলেন কে? আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী। রামরাজ্য বলতে গান্ধীজি এমন এক রাষ্ট্র ব্যবস্থা বোঝাতে চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষের সর্বক্ষেত্রে সমান অধিকার থাকবে। আজকে যেমন আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ, ওইটাই আমরা চেয়েছিলেন। এবং যারা গান্ধীজির জীবন এবং রাষ্ট্র দর্শন কিছুই জানেন না, বামেরা তো জানেই না, তারাই বিদেশ থেকে ধার করা সাম্যবাদ, সমাজতন্ত্রের কথা প্রচার করে গান্ধীজির ভাবনাকে কালিমায় বিলুপ্ত করার চেষ্টা করেছে। আজকাল কিছু সেকুলার, তথাকথিত সেকুলার কিছু পদভ্রষ্ট মানুষ ধর্মরাজ্য কথাটিকে সাম্প্রদায়িক সন্ত্রাস তৈরি করার অস্ত্র হিসাবে ব্যবহার করতে তৎপর হয়েছেন। তারা জানেন না যে ধর্মরাজ্য প্রকৃতপক্ষে সমন্বয়িত মানবতার একটা অন্তঃস্তর। ধর্মরাজ্য কথাটি মানে হচ্ছে প্রকৃত আইনের শাসন, রুল অফ ল। আমার কথা, আমার দেশের পিতার কথা। স্যার, কিছু ধূর্ত এবং চতুর রাজনৈতিক দল ব্যক্তি ধর্মরাজ্যের এই উদার বিজ্ঞানসম্মত আপনাকে গভীর এক ষড়যন্ত্র আবহে ধর্মাচরণের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাদের মূল উদ্দেশ্য ভোটের বাজার ধরাই ওদের উদ্দেশ্য। স্যার, আমরা আজকে কিসের কথা বলি? অতীতের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার তাই দুইটা পথ বেছে নিয়েছেন। এক, অন্তোদয়, দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তি উন্নয়ন। দুই, সর্বোদয়, সকলের জন্য উন্নয়ন। এই দুইটি আদর্শকে পাথেয় করে আমাদের রাজ্য সরকার, দেশের সরকার কাজ করে চলেছে এবং অর্থনৈতিক উন্নয়ন পরিমাণ তৈরি করেছে। এবং বিরোধীরা ভারতীয় সমাজ দর্শনের চতুপুরুষার্থ নীতিকে অস্বীকার করছেন। এটা পুরানো বই যদি পড়েন দেখবেন। চতুরাপুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে ন্যায়পরায়ণতা, অর্থ মানে সম্পদ, কাম মানে বাসনা বা চাহিদা, মোক্ষ মানে স্বাধীনতা বা মুক্তি। এই চারটি উপাদানের উপর নির্ভর করেই সমাজের উন্নয়ন হয়।
কিন্তু সুবিধাবাদী রাজনীতির ব্যাপারীরা ইন্ডিয়ান এই সমাজ, ভারতীয় সমাজ দর্শনের ভাবনাকে অবৈজ্ঞানিকভাবে হিন্দুত্ব বলে প্রচার করে দিয়ে এবং জনমনে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। বিজাতীয় আদর্শের দালালি করে তাদের মূল উদ্দেশ্য। কেউ আবার প্রচার করছেন সাম্যবাদ সমাজতন্ত্র, কেউ আবার বিপ্লবী সমাজের কথা বলছেন, কেউ বলছেন রাষ্ট্র শোষণের কথা, কেউ বলছেন বন্দুকের নলই ক্ষমতার উৎস। মূলত সাধারণ মানুষকে নানাভাবে ভাবনায় ভাগ করে দিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করা ছিল তাদের মূল উদ্দেশ্য। স্যার, মাননীয় গোপাল বাবু আছেন, সিনিয়র লোক। সাম্প্রতিক সময়ে দেখা গেছে দেশের কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা প্রকৃত নিয়ে বিদ্রুপ করছেন। কি ভারত, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রভূমিকে বন্দনা করেন, কিন্তু জ্ঞানের সম্বন্ধ করতে তাদের আপত্তি প্রকাশ পায়। একজন প্রধানমন্ত্রী খ্বাব দেখছেন, উনি বলছেন ভারত মাতা কোন হ্যায়, বলছে ভারত মাতা কোন হ্যায়। অথচ আমাদের ভারতীয় সংস্কৃতির ভূমিকে মাতা দেখা হয়, আর সেই ভূমির সকল নাগরিক সেই ভূমির সন্তান। তাই আমাদের সে মাতৃশক্তির বন্দনা হয়ে আসছে। আজকে ভারত বাঁচাও স্লোগান, আন্দোলন, ভারত জোড়ো স্লোগান আকাশ বাতাস মুতিচু করলেও ভারত মাতাকে তারা অস্বীকার করে। ভারত মাতাকে জয় বলে মাতৃভূমি বন্দনা করতে তাদের আপত্তি প্রকাশ পায়। আমি আপনাকে বলবো, রাহুল গান্ধী তো ছোট মানুষ, বয়স তার কম। আপনার মতো সিনিয়র যারা তারা বুঝাইয়েন। রাষ্ট্রনীতিক ভ্রষ্টাচারে আকণ্ঠ ডুবে যাওয়া কিছু দল তার সদস্যরা বোধহয় ভুলে গেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়ছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মাতৃভূমির বন্দনা করেছেন উচ্চকণ্ঠে। ভারত মাতার যে চিত্রটা কে এঁকেছে জানেন? রবীন্দ্রনাথের ঠাকুরের ভাইয়ের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভারত মাতা কি থাকবে? গেরুয়া বসন। তাছাড়া এক হাতে ছিল বই, এক হাতে ধানের শীষ, এক হাতে শ্বেত বস্ত্র, এক হাতে রুদ্রাক্ষের মালা। সেই ভারত মাতা ছিল ভারতের উপাস্য দেবতা। স্বাধীনতা সংগ্রামীরা যখন লড়াই করছিল এই ভারত মাতাকে বুকে রেখে লড়াই করেছে। আজকে ওই লোকটাকে পাপ্পুকে বুঝিয়ে দিন, ইতিহাস জানুক। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়েনি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না, এগুলি ভাবতে হবে। স্যার, বেশিরভাগ রাজনৈতিক দল, সব না, টুডে অল পলিটিক্যাল এক্সেপ্ট ফিউ ইন ইন্ডিয়া আর আইডিওলজির ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে সিপিএম দল একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের বিজেপি ইজ রানিং ইটস অর্গানাইজেশন অন দি বেসিস অফ দি কোহেরেন্ট আইডিওলজি অফ কালচারাল ন্যাশনালিজম। বুঝতে হবে হোয়াট ইজ দ্য কালচারাল ন্যাশনালিজম, ইন্টিগ্রাল হিউম্যানিজম অ্যান্ড পঞ্চনিষ্ঠা। The reflection is also being seen in the policy of the government. এগুলো সবকিছু আপনারা এটা পাবেন। স্যার, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতো স্যার আরেক দেশের দালাল, আমি নামটা জানি ওই দেশে কইলাম না, এটা হইতে পারে আমি জানি না, তারা বুঝবো। আবার এক দল বলতো আরেক দলকে এরা অমুক দেশের দালাল। এরা বলতো দেশটাকে বিক্রি করে দিছে, আরেক দল বলতো এরা দেশটা বিক্রি করে দিছে। তা বুঝুই তো, এরা বুঝে ঘুমাইছে, দেখেন না তো। আজকে সেই রাজনৈতিক দলটিকে ভালো করে বুঝতে হবে এবং দেশের দালাল বলে অভিহিত করতো। সেই বিদেশের দালাল দলের সাথে এখন তারা এক মঞ্চে বসে নির্বাচন জোট করছে। স্যার, আমার দেশের ভারতবর্ষে বিজেপি একমাত্র রাজনীতি যারা মুক্তকণ্ঠে ঘোষণা করছে ন্যাশন ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এবং বিজেপি দল এই সর্বপন্থা সমাধার ভাব নিয়ে এগুচ্ছে। আগে বলতো এটা আমার বন্ধু রাষ্ট্র, এটা আমার শত্রু রাষ্ট্র। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র এইরকম পলিসি চিন্তা করে না, এটার একটা স্টাইল ছিল অন্যরকম। আজকে সেখানে আমাদের স্লোগান কি? বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্যই আজকে বিশ্বগুরুর ভূমিকায়
প্রতিষ্ঠা হতে চলেছে দেশের ভারতবর্ষ, দেশের প্রধানমন্ত্রী আজকে সে নিয়ে চিন্তা করছে। এবং ভারতের রাজনৈতিক দলগুলোর ইতিহাস পর্যালোচনা করে দেখবেন কোথাও পরিবারতন্ত্র, কোথাও হাইকমান্ড, কোথাও পলিটিক্যাল ব্যুরো, সমস্ত নীতি নির্ধারণ করতো বৃহত্তর অংশের মানুষের তাদের অচ্ছুত করে রাখা হতো। আজকে আমাদের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো আমাদের কি ভারতীয়করণ, জাতীয়করণের প্রয়াস নিয়েছে, আত্মনির্ভর ভারত। এই যে গভর্নর ভাষণ দিয়েছেন সব মূল কথা এইটা। এবং আপনারা জানেন স্যার, এটা খুব ভালো, অনিমেষবাবু অনেক খবর রাখে, তবু আমি নিশ্চয়ই আমি এত খবর রাখি না, তবু আপনাকে বলছি খুব আপনাদের প্রয়োজন লাগবে। কিছু কিছু দেশ ডিপ্লোমেসির মাধ্যমে ভারতকে বেকায়দা ফেলানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। নাম কি? নেম অফ দি অপারেশন রেজিম চেঞ্জ। অপারেশনের নাম রেজিম চেঞ্জ। এই ষড়যন্ত্রের মেন ব্যক্তিত্বকে জর্জ সোরস। কই থাকে? আমেরিকাতে। আজকে আরো টিম আছে নাম। জনৈক মুখ্যমন্ত্রী 2 বছর আগে ওই গ্রুপের সাথে সাক্ষাৎ করেছিল, পরবর্তী সময় গোপনে আরেক ব্যক্তিত্ব যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন, উনি ওই টিমের সাথে 2 জায়গায় উজবেকিস্তান এবং তুর্কিতে 2টা মিটিং করে আসে, হিউজ ফান্ড নিয়ে আসে, দেশকে বরবাদ করে দিল। মিশ্র তার মধ্যে পুলিট ব্যুরো মেম্বার বোধ হয়। উনি গর্ব করে বলছেন বিক্ষুব্ধ দেশের যৌবন, লড়ছে বামপন্থীরা। সূর্যকান্তের মতে সংসদের স্মোক ক্যান নিয়ে তাণ্ডব চালানো বামপন্থীদের লড়াই। অর্থাৎ স্বীকার করতে বাধ্য হলেন এরা সকলেই লেফট ইকোসিস্টেমের প্রোডাক্ট। এবং সিপিএম পিলটপুরে যদি এই ধরনের ভূমিকা থাকে, এই মেন্টালি থাকে, তখন বোঝাই যাচ্ছে দেশের জন্য বামেরা কতটুকু বিপজ্জনক। এছাড়া দেশের বিরুদ্ধে বিরাট চক্রান্ত চলছে, খুব ইম্পর্টেন্ট স্যার, এটা আমি জানি না সবাই জানে কিনা। ষড়যন্ত্র হচ্ছে, লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেকে অপারেশন করে মেয়ে করে দিচ্ছে, মেয়েকে ছেলেতে পরিণত করছে। এটা প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার নিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের কালচার, সংস্কৃতি ধ্বংস হচ্ছে। ছেলেমেয়েরা লিভ ইন টুগেদার, লিভ ইন রিলেশনশিপ, লাইফ টুগেদার এরকম ভাবে চিন্তা করছে। এটা আমাদের দেশের কালচার নয় স্যার। রাজ্যে 2টি আসন নির্বাচন হয়েছে, তাই কইছে দনপুর আর বক্সনগর কথা। কি দুঃখজনক অবস্থা, একবার ভাবুন। আরেকটা আপনারা ভাইবা দেখেন 2টা সিটে কি করছে, কি হয়েছে আপনাদের। আরেকটি দলের প্রতিনিধি রয়েছে, তাদেরকে বলতো এখন আইকাইতে 3 জনের মধ্যে একজন আছে, যেদিকে অবাকা চায় সাগর শুকিয়ে যায়। আর কতদিন চাওয়া কি? আয়া পড়তাছি মানুষকে বিভ্রান্ত করা। এবার অন্তত পজিটিভ ভাবুন। ব্যঙ্গ করে এক সিপিএম কর্মী সিপিএম এর সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করছে, ও কাহা, সিলেটি ভাষায়, ও কাহা কতলা সিট পাইলায়? উত্তরে বলছে 2 হাত দেখে অতলা। কে তিনি আপনারা বুঝেন। একটা দেহতত্ত্বের গান বাউলরা গায়, আমি মাঝে মধ্যে শুনি। দেহদত্তের গানে এক বাউল গাইছে, বেশি ফাল পারিস না, বেশি ফাল পারিস না, তুই পালাইবার জায়গা পাবি না, মাইর খাবি চাইয়ে থাকবি কানতে পারবি না। বেশি ফাল পারিস না, আমার মোবাইলে আছে, আমার তেল দেখাই দিব, আপনারা এখানে ফরওয়ার্ড করুন। বেশি ফাল পারিস না, তুই পালা হারমোনিয়াম, আমার হারমোনিয়াম বাজাইতেছে, বেটা গান গান গিটে কি তারে করলে যায় ওই রেজাল্ট পাওয়ান পরে। বেশি ফাল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না। বেশি ফাল পারিস না, পালায়া কই যাইবি রে কঙ্গি সিপিএম, পালায়া কই যাইবা, পালাইতে গেলে ধরবে মানুষ, বাঁচতে পারবি না। সময় থাকতে শুধরে যাও, নইলে বাঁচতে পারবি না। বেশি ফাল পারিস না, সময় থাকতে শুধরা জন ভাড়া। স্যার ইন্ডিয়া জোট হইছে, কে জানি বলছিল এটা কি কয়, হিপোক্রেসি নি কয় শব্দ একটা। 31 অগাস্ট 1 সেপ্টেম্বর
না না একটু রয়েছে। সিপিএম এর কি ফাইট হয়েছে, কন্টেস্ট, দারুণ কন্টেস্ট 5টা রাজ্যে। 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় 9টা থেকেও কম পাইছে। তবু কত পাইছে কইয়া দিই। রাজস্থানে 37টা আসন, 17টি আসন, ছত্তিশগড়ে 2টা আসন, মধ্যপ্রদেশে 3টা আসন, তেলেঙ্গানা 4টা আসন। সিপিএম দল লড়ছিল, ভোটের ফলাফল এই 4টি রাজ্যে সিপিএম প্রাপ্ত ভোট 1% হয় নাই। 4টি রাজ্যে সিপিএম এককভাবে 26টি আসনে প্রতিনিধিত্ব করে, নিটফল 0। মধ্যপ্রদেশের 3টি আসনে প্রতিনিধিত্ব প্রাপ্ত ভোট কত লেখা রেখেন, 0.01%। তার নোটা কত পাইছে, 0.99%। ছত্তিশগড়ের 2টি আসনে প্রাপ্ত ভোট 0.04%, নোটা কত পাইছে 1.27%। রাজস্থানে এখানে কন্টেস্ট খুব মারাত্মক, নোটার সাথে 0.96%, 0.96%, 0.96%। তেলেঙ্গানায় 4টি আসনে সিপিএম প্রাপ্ত ভোট 0.22%, নোটা পাইছে 0.73%। এই যে ভোট আইতাছে, লোকসভা আইতাছে নেই, রাজ্যের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমি তো বিধানসভা নির্বাচন আগেই কইছিলাম 3rd পজিশন হইব, হইছে। এই যে নির্বাচন আইতাছে, নো 3rd পজিশন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নো 3rd পজিশন। আজকেও যে ধরনের কথা মহিলা বিল পাস করছে, এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট ইট। কি ডেঞ্জারাস ভাই তোমরা। আজকে এই কথা বুঝতে হবে। স্যার যেটা বলছিলাম, ইন্ডিয়া জোট করছে, মিটিং করছে। কোথায় মিটিংটা? 31 অগস্ট 1 সেপ্টেম্বর 2023, লিডার স্টেট এট গ্র্যান্ড হায়াত হোটেল মুম্বাই। গ্র্যান্ড হায়াতে মিটিং করছে, ইন্ডিয়া জোটের সব নেতারা গেছে, কমিউনিস্ট পার্টির নেতারা সব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাবজেক্ট ম্যাটার কি, দারিদ্র দূরীকরণ, আর কি আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মায়া কান্নাকান্ত। এবার যে হোটেলে উঠছে গ্র্যান্ড হায়াত, তুমি মন্ত্রীও যাইতে পারত না, বহুত কঠিন, চিফ মিনিস্টার পারমিশন দিত না। জলের বোতলের দাম কত? 345 টাকা প্লাস ট্যাক্স। চায়ের দাম কত? 550 টাকা প্লাস ট্যাক্স। সালাদ, ওই যে শশা যে খাই আমরা, সালাদ 1 প্লেট 1440 টাকা প্লাস ট্যাক্স। ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স। সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স। রুটি একটার দাম 1 পিস 400 টাকা প্লাস ট্যাক্স। রুম রেন্ট 16,000। দারিদ্র দূরীকরণ। এখানে আইয়া অনেক কিছু কইব, এদের চাল চলন দেখেন। আপনার নতুন প্রজন্ম উঠতে আইছেন, উই আর হ্যাপি। কমিউনিস্ট ওই যে প্রথম কইছিলাম যে 50 শতকের শেষ দিকে এই কেমনে অত্যাচারটা টাইকে আনছে। যাই হোক, তো আপনাদের ক্যারেক্টার কি, কোন জায়গায়, এবং আমাদের দেশের আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, আমি মূল কথা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, নইলে ফাল পারিস না। মায়ের খাবি, চায়া থাকবি, কান্তি পারতি না। আমার কথা না, বাউলের গান। স্যার, উন্নয়ন হয় নাই। আমি কিন্তু 50 বছর উপর থেকে রাজনীতি করি, আপনিও করেন। 17-18 সালে কি করতেছেন নাকি? আপনার থেকে একটু কম আছে। কি করতাম? আচ্ছা, এটা অজ্ঞা, কিছু তো না, এটা মিলাইলাম। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয় 1,444 টাকা। বর্তমানে তা বাড়িয়েছে কত? 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিএসডিপি কত ছিল? 43,687 কোটি। বর্তমানে কত বাড়াইছে? দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের লোক কত? 41 লক্ষ। এই এখন যে কথাটা কম, একটু ভালো করে নোট করেন। 41 লক্ষ লোক। রাজ্যের ব্যাংকগুলিতে 55,54,717টা ব্যাংক অ্যাকাউন্ট আছে।
এটির মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। কত টাকা আইলো? মানুষ টাকা রাখছে কি লিগা? তার যদি ইনকাম ক্ষমতা না থাকে, চাই টাকা পাইলো কই থেকে? এই যে সংখ্যাটা বললাম, 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,432 কোটি। এ থেকে বোঝা যায় 5 বছরে রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু হয়েছে। স্যার, একদিকে এই প্রথম দেখছি পাশাপাশি রাখতে আছে। অনেকে কেউ আমার বিপিএল কার্ডটা দেন না, এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা। বিপিএল এর থেকে উপরে উঠাইতে হইব। বিপিএল দিয়ে দিয়া 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 দাও যে বলছি, কাজ বলতে বলতে চাকরি, আর আনুগত্য বলতে দলের লেগা, দেশের লেগে আনুগত্য দরকার নাই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাইতেছে। গত 4 বছর আরো 5 বছর পাইব। একদিকে ফ্রি চাল দিতে আছে, আরেকদিকে বলছে আত্মনির্ভর হও। তুমি এটা থাকতে থাকতে তোমার যত যা যা করে দাঁড়া যাও গিয়া। এটাই বলে অন্তদয়, সর্বদয়। কি জানি তার নাম, এই যে সোলামুড়া যে তার নাম কি, শ্যামল বাবু, বুঝা লইয়েন একটু। 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চিন্তা করতে পারেন? কোনদিন দিছে? সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ। ইউ কান্ট ইমাজিন। ভোট দিত আমনে রে আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কেজি করে চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এটা তুমি দেখাইলে কি, ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসায় চীন পত্রিকায়। আর ফক নাই, সবটি সারেন্ডার করতেছে ঘুরতে পড়া। পাকিস্তানের জঙ্গল বলছে, এবারের নাম কি প্রধানমন্ত্রী আছেন যেটা বাংলা পাকিস্তানের, নওয়াজ শরীফ চাই না, 5 বছরের জন্য মোদীকে চাই। পাকিস্তানের জনগণ উস্কাইতে দিছিলেন, হিডি পর্যন্ত সারেন্ডার করে দিতেছে। উপায় নাই, 1 নম্বর জায়গা পুচ্ছে দেবো। আমি দেখতাম না, নয়নতারা দেখব, তোমাদের মধ্যে ইয়াং জেনারেশন দেখব। 1 নম্বর, বিশ্বে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার মানে কোনদিন ছিল গোপাল বাবু, কোনদিন ছিল? সেই জায়গাটা শেষ করে লাইছেন আপনারা। আমি কইছি না, কবি কইতাছে বিশ্ব আবার জগৎ সভায়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আজকে সেগুলি চিন্তা করেন। আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কটা ঘর গ্রামে, কটা এই 5 বছরে 5.5 বছরে 3,52,502টা। শহরে কটা? 82,132টা। 5.5 বছরে কয়টা টোটাল? 4,34,634। জীবনে কেউ ভাবে নাই। এর মধ্যে ট্রাইবেল কটা? 1,51,404। ট্রাইবেলে হাউস হোল্ড কটা? 2,57,000 মধ্যে 1,51,000 কিন্তু ঘর স্যাংশন। কেন? এই ঘর থাকলে ঘর পাইলো কেরে? এতদিন যদি দিয়া থাকেন ঘর পাইতেছে কেরে? আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিরে বুঝাইছে যে দেখো মাইটটা করে দিয়ে সিস্টেম আছে। আমাদের রাজ্যের সরকার দিল্লিরে বুঝাইতে পারছে যে মাইটটা করে আর টিনের ঘর থাকলে ঘর না, পাকা ঘর লাগবে। আজকে সেই জায়গাটা বুঝাইছে। আজকে আপনারা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে? 7,46,313। কটা ঘর, কটা বাড়িতে পানীয় জলের লাইন ক্লিয়ার? 5,51,000 বাড়িতে। আগে কত পার্সেন্ট ছিল? 3%। মানে কটা বাড়িতে ছিল?
24,502 বাড়িতে, এখন কত? 5,51,000 5.5 বছরে। ভুল বোধ হয় শ্যামল বাবু, আসি উঠে ভাই ইয়ার লেগে আপনি কইছি তো দুই একটা ভুলে বেলা যদি আইয়েন একটু আইতেন না তো। আজকে এই পানীয় জল আমরা বলি না 100% পারছি, 5.5 বছর 100% হয় না, 74%, 73 পয়েন্ট সামথিং পার্সেন্ট, 74% কমপ্লিট। ওই যে কইছি মানুষের চাকরি বলতে বুঝতে কি বুঝতো? চাকরি আরে কাজ মানে চাকরি। ও মাথার মধ্যে ঢুকাইছে কমিউনিস্টের দান্দা। এই সরকার, ডক্টর মানিক সাহ সরকার কি করে? সবকা সাথ সবকা বিকাশ, কি আত্মনির্ভর, স্বয়ংভর। এই প্রকল্প আপনাদের সময় শুরু হয়েছিল। সেলফ হেল্প গ্রুপ আপনারা কটা করছিলেন? সেলফ হেল্প গ্রুপ 4,160টা। আমরা করছি কত? 47,208টা। আপনাদের সংখ্যা কত? 39,941। আমরা কত? 4,26,065 দিয়ে গ্রুপে বাড়াইছি না। আপনারা হারালে কত টাকা দিয়েছেন রিভলভিং ফান্ডে? 4,25,00,000। আমরা কত দিছি? 44,55,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট আমরা কত দিয়েছেন? 27 কোটি। আমরা দিছি কত? 501,61,00,000। ব্যাংকের লোন আমরা কত দিয়েছেন? 4,95,00,000। আমরা কত দিছি এর মধ্যে? 1,053 কোটি। সেলফ, নিজের পায়ে দাঁড়াও, ফ্রি চাল পাও, নিজের পায়ে দাঁড়াও, দাঁড়ে যাও, আত্মনির্ভর। আজকে এই সংখ্যার মধ্যে আপনারা জানেন, এই সংখ্যার মধ্যে লাখপতি দিদি হয়েছে। এই যে বলছে সংখ্যাটা, টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065, এর মধ্যে লাখপতি দিদি হচ্ছে 83,000। আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখপতি দিদি হয়েছে। 59,6,330 লাখপতি দিদি। ধলাই 9,160 লাখপতি দিদি। খোয়াই কম হয়েছে 1,521 লাখপতি দিদি। পশ্চিম ত্রিপুরা 14,048 লাখপতি দিদি। সিপাহীজলা 5,901 লাখপতি দিদি। গুমতি 14,803 লাখপতি দিদি। সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরায় 24,821 লাখপতি দিদি। যদি নাম লাগে আমার কোয়েল, পরশু দিনের মধ্যে আমি নামও দিয়া দেব ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটাকে বলে ঘরে ঘরে রোজগার। চাকরি চলবে কিন্তু রোজগার থাকতে হবে, ঘরে ঘরে রোজগার। চার সকালবেলা আলাপ হয়েছিল ন্যাশনাল হাইওয়ে, রাজ্যে 6টা ঘোষিত হাইওয়ের মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেননি? আগের থেকে ঘোষিত 923.31 কিলোমিটার। কতদূর কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। 18 আগে কতদূর কমপ্লিট হয়েছিল জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5 into 2 7 মিটার রাস্তা প্লাস পেভ শোল্ডার, মোট 10 মিটার। আরো কাজ চলছে, 387 কমপ্লিট, আরো কাজ চলছে 140 কিলোমিটার। নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার। ডিপিআর স্টেজে রয়েছে 142 কিলোমিটার। আরো 4টা রাস্তা এগ্রেড ইন প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকের থেকে শুরু হয়েছে, তুমি খুললে খুশি বা নিশ্চয়ই জানাবো তো তুমি, একটি 4 লেনের রাস্তারও আজকে 8 জানুয়ারি, আজকে 8 নেই, জানতে শুরু হয়েছে। এবং চম্পানগর সাধুপাড়া থেকে খয়েরপুর 452 কোটি টাকা। এর মধ্যে রয়েছে বাইপাস রোড রানীবাজারের। এতদিন জাতীয় সড়ক হইল না কেন? শুধু 99 কিলোমিটার কেন? কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটি চিন্তা করতে হইব। শুধু এটা না, 277 কিলোমিটার পিএমজিএসওয়াই কমপ্লিট। আরো 443 কিলোমিটার স্যাংশনের অপেক্ষা রয়েছে।
আজকে এই ব্যাপারটা বুঝুন। পিডাব্লিউডি একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে পিএমজি হচ্ছে, আর একটা পিডাব্লিউডি রোড 1012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলি করা হয়েছে। এবং এর মধ্যে নিউ একদম পিডাব্লিউ নতুন করছে 42 কিলোমিটার 0.50। বেকার লইয়া কথা কোন পার্লামেন্টে রাজ্যসভায় 20 জুলাই এই দিনের কথা 2023-এ আমনে কবেন এত বেকার, আমনে কবেন এত বেকার। মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, মিনিস্টার লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, laid in the table of the Rajya Sabha. Start question number 15, 20 জুলাই 2023। প্রশ্ন করছে শ্রী জোশ কে মনি এমপি, যে বেকারত্বের হারের চিত্রটা সারা ভারতবর্ষে যা কও। ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল? রেট 10, এখন কত? জুলাই পর্যন্ত 3, এটা আরো কমছে। আমরা থেকে মাত্র 7টা স্টেট একটু বেটার পজিশন। এটা পার্লামেন্টের গর্ব মানাবেন। 7 লক্ষ 8 লক্ষ করতে পারলেন শুধুমাত্র বরতলা পার্টি, বরতলা না তো এখন মেলামাট। এরার কথা শূন্য না নয়ন, আমি ভালো লাগে তুই আমার পাশের কনস্টিটুয়েন্সি। এরা কিছু সব ব্রেন সব খুঁজছে বাইর করে নেবো এটা নেয়। এই জন্য আমি দেখছি অনিমেষ বাবুর স্টাইলটা একটু ডিফারেন্স। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন। আরে বাবা একটা কথা আরম্ভ করছে, বুঝা না বুঝা। আজকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি বেকারে আমরা শুধুমাত্র। আজকে আমার এক সাংবাদিক বন্ধু একদিন বামুটিয়ার এখানে করছিল, তোমার এখানে শব্দটা একটু শুনতে খারাপ লাগবো। স্যার আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে, যদি আমি কেউ বেকার এর মতো আকামলা আদেশ নাই। অল কাইন্ডস অফ সাপোর্ট, যা ইচ্ছা করো। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক। প্রধানমন্ত্রী বলছে আমার কাছে 4টা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 15-16 কত ছিল? 6580। 20-21 কত? 11096। ডাবল হয়েছে না। 22-23 13,590। সার্ভে এখন রিপোর্ট আসে নাই। কৃষি বাজেটে কত টাকা ছিল? 17-18-তে 330 কোটি। এখন কত? 482 কোটি, 46% বৃদ্ধি। জৈব চাষ আপনাদের সময় কত? 2000 হেক্টর। আমরা সময় কত? 18,000 হেক্টর। জৈব চাষের সংখ্যা কত? 2500 স্যার আপনাদের সময়। আমরা সময় 17,333। অর্গানিক ক্লাস্টার আপনারা করছেন কত? 132। আমরা করছি কত? 941। আজকে এই জিনিসটা বুঝতে হইব। কৃষি যন্ত্রপাতি কজনরে দিচ্ছেন আপনারা? 17-18-তে দিচ্ছেন 17,24,00,000। আমরা 22-23 দিচ্ছি 30,74,00,000। এবং 13-17 5 বছরে কত দিচ্ছেন? 2,611 জন রে। আমরা দিছি 28,800 জন রে। আপনারা কইলে যারে কইবেন, আমরা ওই যে ব্যাংক ফার্ম মেশিনারি ব্যাংক তৈরি করেন, 9.5 লক্ষ টাকার আপনাদেরও সাহায্য করে দিব, যাতে আপনারা রোজগার করে খাইতে পারেন। আপনারা বলতে আপনাদের যদি কেউ থাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার ফার্ম মেশিনারি ব্যাংক আপনাদের সামনে কজন করছে? কতটা? 8টা। আমরা কটা করছি? 367। 367-এর মধ্যে 367 জন 9.5 লক্ষ টাকা বেনিফিট পাইছে। কেবল করছি না, কাজে করাই দিতে আসি। তো বাজার উন্নয়নে আমি ধন্যবাদ দিই। আমার পাশে বয়ে রয়েছে আমার প্রাক্তন কৃষিমন্ত্রী। 13-17 কত টাকা রাখছিল বাজার করণের লেগে? মার্কেট তৈরি করার জন্য 20 কোটি 26 লক্ষ।
আমরা কতটা করছি? 174,80,00,000। শুনলে কান জ্বালাপালা হয়ে যাব গা। আমি বেশি কৃষক বন্ধু কেন্দ্র কিচ্ছু করছেন না, কটা করছেন? 0 আর আমরা করছি 32টা। আজকে আপনারা বিমা করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 23,454, আজকে সকালে করছিলেন। আমরা করছি 12,76,657 জন, এবং বেনিফিটও প্রচুর লোক আছে। আজকে নতুন করে দেখছেন আমরা সশস্ত্র দ্রোণ দিব, দ্রোণ মহিলা দিদিরে। কমলা আমি গেছিলেন কিল্লা, এই যে কমলা গাছ এমনি স্প্রে দিতে গেলে নাকে পড়বে, সেই জন্য দ্রোণ দিয়া মহিলারা ঘরে বইয়া বাইরে দাঁড়াইয়া দ্রোণ দিয়া সব স্প্রে করবো। এটার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাইতে হয়ে যাবে দাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গতানুগতিক চাষ পদ্ধতি থেকে এক একটা ধান চাষে আগে লাগলো 176 কেজি ইউরিয়া, এখন লাগে কি জানো? খবর লইয়া, তুমি স্টাডি করো না কেন আমি জানি না। 1.50 লিটার পকেটের মধ্যে লইয়া যাবো গা, গাড়া করে দাম লাগতো না বস্তা লইয়া। এবং দাম কত? দাম হইল মাত্র 562 টাকা। আজকে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এবং আমরা যে জায়গা আছে রাজ্যে কৃষি জমি 24% মাত্র। কি করুম আমি? এই রাজ্য দিয়ে কেমন হইব? তারপরেও পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড অন্ধ্র, ফোর্থ তেলেঙ্গানা, ফিফথ ত্রিপুরা। 3044 কেজি পার হেক্টারে প্রোডাকশন হয়। আপনাদেরটা আপনাদের সময় কত হইতো এটাও রাখছি, দরকার হলো কোয়েন, আমি আর বাড়াইতাম চাই না। রাখেন, রাখছি আমি আমি তো পাতা আরেকটা দেন না, হর্টিকালচার সরাই লাইছি, মানে সরাই লাইছি, মানে কইতাম না বেশি সময় কমাই লাইতেছি। এত বছর ধরে সরকার আছে, আমি বুঝানোর লেগে, আমার শেখার লেগে, একসাথে জিবি হাসপাতালে একসাথে 60টা সুপার স্পেশালিটি ভারতবর্ষে কোন জায়গায় করছে আমার দেখায় একটু তথ্য লইয়া। ওইটা কি করো তোমরা? এটা কোটিং করে বাইর করো, গুগল দিয়ে বাইর করে কইন তো। একসাথে সুপার স্পেশালিটি, একসাথে 7টা ডিপার্টমেন্ট খুলে দিছে। ডিপার্টমেন্ট, নট ইউনিট। একটা নার্সিং কলেজ আগে ছিল না। জিবিতে 11টা ভিন্ন শাখায় 38 পিজি আসন বৃদ্ধি হয়েছে। জিবি হসপিটাল ছিল না লিনিয়ার এক্সেলেটর, পিইটি সিটি স্ক্যান, মেমোগ্রাফি, সিটি সিমুলেটর চালু হয়েছে। এমবিবিএস করছে 25টা আসন বৃদ্ধি হয়েছে। ক্যান্সার হাসপাতাল আগে ছিল না। অঙ্ক সার্জারি কয় ডাক্তারবাবু আই বলছে, এখন আমি সাবজেক্ট লিয়া বড় মুশকিল আছে। এজিএমসি ক্যান্সার হাসপাতাল 1000 এলএমপি অক্সিজেন প্ল্যান্ট। এত বছর আসলেন, একটা অক্সিজেন প্ল্যান্ট করে যেতে পারলেন না। আইজিএম হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট 1050 এলএমপি। আইজিএম এর পিজি ডিপ্লোমা কোর্স আগে ছিল না, এখন নতুন করে দিয়েছে। গাইনি, চক্ষুবিদ্যা, শিশুরোগ, পারিবারিক মেডিসিন, এবং 20 জন স্টুডেন্ট করতেছে। 3টা সিএসসি কে মহকুমা হাসপাতাল একসাথে রাজনীতি করতে পারতো না। এর মধ্যে ট্রাইবেল এলাকা আছে। করবুকরে মহকুমা হাসপাতাল করছে। গোমতী জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে, লেভেল 3। শান্তিরবাজার লেভেল 3, দলাইতে লেভেল 3। বিনামূল্যে সিটি স্ক্যান পাইবেন কোথায়? শুধুমাত্র জীবিতে না, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং এই মধ্যেই 2,96,000 রোগী উপকৃত হয়েছে। খুব শীঘ্র আপনি খুশি হইবেন, মেলাঘরে এর মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা মেলাঘর হাসপাতালে চালু হইব। বিনামূল্যে জেলা হাসপাতালের মধ্যে ল্যাব পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জিবি ছাড়াও আইজিএম এ আছে, খোয়াই ডিস্ট্রিক্টে আছে, তেলিয়ামুড়া আছে, বিশালগড় আছে, মেলাঘর আছে, বহুত আমি সব দিক করলাম না, সব সাব ডিভিশন হসপিটাল আছে। বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বিপিএল অন্তত রোগীদের জন্য এগুলিও করা হয়েছে। 5 বছর 257 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়েছে। আরো 226 জনের জন্য অলরেডি ফাইনাল ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। 33 জন ডেন্টাল সার্জন নিয়োগ হয়েছে।
172 জন স্পেশালিস্ট জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, 16 জন সুপারভিজি আরো নিতে আছে, 175 জন নিয়োগ শুধু অফার দেওয়ানোর বাকি রয়েছে, 200 জন ফার্মাসিস্ট নিয়োগের পরীক্ষা বাকি আছে। এতটা কইতাম না, বহুত বহুত হয়েছে। রেগা নিয়ে কথা কোন কি একটা বেসরকারি প্রস্তাব আইছে বোধ হয়, কি প্রাইভেট মেম্বারদের অ্যাসোসিয়েশন। ক টাকা দিয়ে আরম্ভ হয়েছিল প্রথম মজুরি 60 টাকা, এরপরে 71, এরপরে 85, এরপরে 100, এরপরে 118, করতে করতে আপনাদের সময় পর্যন্ত 177, এখন 226। এবং দেশের মধ্যে উই আর দি সেকেন্ড পজিশন। আমি বলি না 100, কিন্তু 150 দিনও কাজ হয়েছে। আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল, শুনেন শ্যামল বাবু, আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল কৃষি তাদের নাম কিটা, কৃষি সংগঠনের নামটা কিনা, সারা ভারত কৃষক সভা প্রতিনিধি গেছে। এনারা কইয়া দিয়েন, আমি কইছি না লজ্জা পাইব দেখা, কিতা কইছে জানেননি? রতন বাবু, এই পাট্টাধারীরা বোধহয় কৃষক সম্মান নিধি পায় না। ধারণাই নাই কোন জগতে আছে। ওই পুরানো একটা বই, এটাই বারবার ট্যাপ রেকর্ড বাজাইতে আছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আর আমাদের মধ্যে অনেকে বলবে। আমি শুধু একটা কথাই বলবো, প্রথম যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি। অপোজিশন লিডার হেল্প করছে, এবং তো ওরা তো লিডারকে আমি জানি না। আমি অনুরোধ করব, ওই যে এটা দিয়ে আরম্ভ করছি, আপনার প্রধানমন্ত্রী যে উদ্ধৃতি দিয়ে গভর্নর ভাষণ দিয়েছিলেন যে আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব, এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা যারা বিধানসভায় আছি, এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আশা করি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইয়েন, নতুবা কিন্তু আমি আবার বলছি, লোকসভায় আসন তো বাদ দিয়া দেন, 4th 3rd তো থাকতো না, নোটার থেকে এত কম পাইতো না, একটু আছে। এখন আছে বিভ্রান্ত, হ্যাঁ ওই ভোট দিতে পারে না, আগে দিতে পারতাম। যাই হোক, আমি অনুরোধ করুন, যেটা বলছিলাম, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আমরা মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলছে, সবাইকে নিয়ে আমরা রেকর্ড করি, এবং দেশের মধ্যে আমরা যদি 1 নম্বর স্টেট হইতে পারি, একমাত্র দলমত নির্বিশেষে একটা নতুন সরকার চলছে, যারা স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। নতুবা বেশি ফাল মারিস না, কি কান্দনের সময় পাবি না, মায়ের খাবি, চাইয়া থাকবি, কানতে পারবি না। তোমার আর ওই যে ভারত মাতা কি জয়, আনন্দ মঠটার বইটা লয়ে যাইও, আর অবনীন্দ্র ঠাকুরের ইতিহাস বুঝাইও না, তুমি অপমান, মানুষ তো সহ্য করতো না তাকে। পাপু নাম এমন করছে নি, এটা বুঝাইও। ভারত মাতার অপমান। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে আজকে দেশের মাতৃশক্তির কথা বলছে, এবং অবনীন্দ্র ঠাকুর আমাদের ভারত মাতাকে আঁকছে, সেই ভারত মাতার বুকে লইয়া স্বদেশীরা আন্দোলন করছে। উনি কে ভারত মাতা কোন হ্যাঁ জানি, এটা কইলে আগামী দিনে টিকিটও দিত না। ওকে, রতন বাবু, সবাইকে আমি অনুরোধ করব, আমরা এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি না, এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি। আগামী দিনে আমরা যাতে সবাই সাথে আমরা কমিটমেন্ট করছি, আমি ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি, যারা অপোজিশন আছে, আপনাদের যে সুসংগঠিত যদি সুষ্ঠু কোনো রকম যদি কোনো সাজেশন থাকে, নিশ্চয়ই আমরা গ্রহণ করব। তবে
আপনাদের অ্যামেন্ডমেন্ট এগুলি মানতে পারলাম না, দুঃখিত। সবাইকে ধন্যবাদ। মাননীয় রতনবাবুর কথা বুঝলাম যে ত্রিপুরাবাসীর হাতে প্রচুর টাকা এসছে, সরকার ভালো চলছে, ব্যাংকে প্রচুর টাকা আছে। মাঝে মাঝে দেখি গ্রাম শহরে কাজ নাই, খাদ্য নাই, চা পাহাড়ে হাহাকার ক্রন্দন, এই সম্পর্কে যদি আলোকপাত করতেন আর কি, তাহলে আমরা জানতে পারতাম আর কি। গ্রাম শহরে কাজ নাই, হাহাকার, টাকা নাই, কিচ্ছু নাই, মানুষের অভাবে চুরি টুরি বাড়তেছে, এই সম্পর্কে তো আমরা একটু একটা কথা কই, একটা কথা, এই একটা বই কইছিল, এই বইটা ডক্টর মানিক শাহ আমলে দিছে। এটা হইল জব কার্ড, রেশন কার্ড মানিক শাহ আমলে দিছে, এবং যা যা আছে সব মানিক শাহ আমলে দিছে। ব্যাংকের বই মানিক শাহ আমলে দিছে, আধার কার্ড মানিক শাহ আমলে দিছে। এবারের বয়স 42, কইতাছে এবারে কি রাতারাতি 42 বছর হয়ে গেছে, 5.5 বছরে একটা রেশন কার্ড দিতে পারলো না এত বছর ধরে। কে লেগে করতে পারলেন না? কে লেগা? কে লেগে বলেন না? এটা ট্রাইবেল। কাকেন্দ্র দেববর্মা 41, তাহলে 5 বছর আগে তার 35 ছিল, 6 বছর আগে কেন রেশন কার্ড হইল না তার? এটাও কি মানিক শাহ উত্তর দিব? এটাও আরডি ডিপার্টমেন্টের মন্ত্রী উত্তর দিব? কেন তার আধার কার্ড হইল না? কেন তার জব কার্ড হইল না? তারা কেন তার ব্যাংকের বই হইল না? আমাদের কাছে যখনই আসলো সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। কথা কইতে বুঝবুঝা করছি বলে আমার পিছনে ওই যে বলছি কর্মফল ভুগতেই হবে। শ্রীকৃষ্ণের কথা বারবার মনে রাখেন, শ্রীকৃষ্ণের কথা মনে রাখলেও মুশকিলে পড়বেন। সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং হাউস অফ দি লিডার অনারেবল সিএম, আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়গণ, আমাদের পরিষদীয় লিডার্সগণ এবং সমস্ত বিধায়করা, অ্যাসেম্বলিতে এবং অ্যাসেম্বলির বাইরে যারা রাজ্য সরকারের কর্মচারীগণ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোকে সমর্থন করেই আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অবধি টানা 1 ঘন্টা বা তারও একটু বেশি মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। একটা কথা এটা সত্য, মানুষ যেখানে হতাশাগ্রস্ত সেইখানে ওনাকে নিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পরে আসছি কেন এটা। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেননি, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, দি এন্টায়ার ওয়ার্ল্ড 1 ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন। এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, মানে সবটাই এইচ দিয়ে। এই 3টি জিনিস যখন একসাথে কাজ করে, এটা নাকি আর্ট। গ্রেট। যেখান থেকে উনি সংগ্রহ করেছেন সত্যি এটা শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটায় আমি আলোকপাত করতে চেষ্টা করব। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি।
এবং এই ভাষণটা যখন পড়লাম, আই অ্যাপ্রিসিয়েট মহামান্য রাজ্যপাল, he has emphasized on digitization, smart classrooms, drone technology in agriculture, through self-help group, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছেন। But as the leader of opposition, I would like to bring to light certain crucial points, যে জায়গাটাই সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল বেকার সমস্যা। পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানেই সরকারি চাকরি, আই এগ্রি উইথ ইউ। আমিও তো কোনো এক সময় টোটাল ত্রিপুরা রাজ্য সরকারি চাকরি করতাম। দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে চাকরি করছে। They do not bother about ত্রিপুরা গভর্নমেন্ট জব। কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা আছে যারা বাইরে যেতে পারছে না, যারা নিজেরা বিজনেস করতে পারছে না। সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, see, it is your government, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন টেট পরীক্ষার জন্য। নোটিফিকেশন আমরা আনিনি, ইউ অনলি হ্যাভ কাম আউট উইথ দি নোটিফিকেশন। আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, বাট সামওয়্যার ইউ হ্যাভ স্টপড ইট। 1 বছর হয়ে গেছে। এই যে এসটি জিটি বেকারদের কথা অনেকবার আমরা আলোচনা করেছি। ডেট অফ এক্সাম 29 ডিসেম্বর 2022, টেট 2 এবং টেট 1 এর পরীক্ষা হয়েছে। টেট 1 30 ডিসেম্বর, রেজাল্ট বের করেছেন আপনারা 17 জুন 2023। কারা কারা কোয়ালিফাই? ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। হাউ আর ইউ গোয়িং টু মেক আপ দিস ভ্যাকুয়াম? কি করে এটা ফিল আপ করবেন? ইট ইজ অনলি থ্রু দি রিক্রুটমেন্ট প্রসেস। I am so happy that Honorable Chief Minister has come back to the house. একটা জায়গায় আরটিআই এর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে রাজ্যে এসটিজিটি বেকারদের সংখ্যা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে। সেখানে তথ্যে বলেছে তারা যে মোর দেন 5,000 posts are lying vacant এসটিজিটিদের জন্য। কিন্তু বিধানসভায় গতবার যখন আমি এই প্রশ্নটা করলাম আপনার কাছে, I think you have given the information somewhere 1200 জনের মতো খালি আছে আপনি বলেছেন। Whereas আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্যে এটা উঠে এসছে 5,304 ভ্যাকেন্ট পোস্ট। তো সরকার কিভাবে উত্তর দিচ্ছে? আই এম ডাউটিং দেয়ার অলসো। আরটিআই এর মাধ্যমে সরকার থেকেই আমরা তথ্য নিচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যারাই লিখে দিচ্ছে এই তথ্যগুলো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর বেস। এটা আমারই প্রশ্ন ছিল। এই জায়গায় রাজ্যের হাজারো বেকারদের প্রশ্ন হলো, তারা জানতে চায় সরকারের কাছে যে আমরা দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আমরা সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করতে পারবো না। উই ওয়ান্ট টু নো এই সরকার যাই শূন্য পদ আছে কবে নাগাদ এটা পূরণ করা হবে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু নো। আজকে সরকার পক্ষ থেকে
মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তৃতা করছিলেন বলছেন যে আমরা কি পাইনি। ফাইন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। উনি যাই যাই বলেছেন, সরকারের যে কাজ হয়েছে আপনি বলেছেন। একটা জিনিস আমার মনে হলো আজকে আপনার বক্তব্য শুনে, একটা জায়গায় বুঝে আপনি বাদ দিয়ে বক্তব্যটা করেছেন। 2018 সালে বিজেপি যখন সরকারে ছিল না, অনেক জায়গায় আমি বক্তৃতা শুনতাম, বলতেন যে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে হবে। আত্মনির্ভর কথার অর্থ কি? আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়েও নিজের রেভিনিউ ইনকাম দিয়ে আমি ত্রিপুরা রাজ্যকে চালাতে চাই। বামেদের কিন্তু আপনারা তখন বামেদের বিরুদ্ধে আপনারা বক্তব্য করেছেন, বলেছেন যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে চাই। মহামান্য রাজ্যপালের বক্তব্যে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরার সেই কথা আমি দেখিনি। আই ডোন্ট নো ওয়েদার আমি যখন পড়তে গিয়ে এগুলোকে বাদ দিয়েছি। আমার মনে আছে সেপ্টেম্বর মাসে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ আওয়ার স্টেট সাংবাদিক সম্মেলন করে উনি একটা আমাদের রাজ্যের অর্থনৈতিক যে স্টেটাস অবস্থা তাকে উনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। আমার কাছে যার তথ্য আছে, বামেরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, ঋণের পরিমাণ আই এম শিওর ইট ওয়াজ সামওয়্যার 13,000 কোটি টাকার কাছাকাছি। ইট ইজ সামথিং লাইক দ্যাট। এবং সেই ঋণের পরিমাণ বেড়ে গিয়ে আজকে 21-22-এর কাছাকাছি চলে গেছে। অ্যারাউন্ড 8,600 crores গত 6 বছরে এই রাজ্য ঋণ নিয়েছে। মাই পয়েন্ট ইজ, 2 নম্বর প্রশ্ন, এই ঋণের টাকা দিয়ে আপনারা কি করছেন? 2 নম্বর হলো, যদি আমরা আত্মনির্ভর হতে চাই, আমাদের রেভিনিউ কোথা থেকে আসছে? Where is our revenue? We are paying huge money এই ঋণ বাবদ রাজ্যকে প্রতি বছর। এটা কে বলেছে যে ঋণ নিয়ে ঘি খাবো? আই ডোন্ট থিঙ্ক এই পলিসিতে আত্মনির্ভর এটা সঠিক নয়। ইউ প্লিজ লুক ব্যাক ইয়োর ডিসিশন। রাজ্যের বেকারদের যেমন বেহাল অবস্থা, নাও কাম ব্যাক। যে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য আপনারা কি কি করেছেন, কিন্তু পত্রিকা খুললে আমি জানি না আপনারা এই পত্রিকার বিরোধিতা করে আপনারা কোনো কিছু বললেননি। 14 তারিখ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় বেরিয়েছে IGM এ চোরের উপদ্রব, 21 দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ। হোয়াই ইজ দিস হ্যাপনিং? এবং জিবি হাসপাতালে বেহাল ডায়ালাইসিস পরিষেবা, এটাও 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আপনি এটা উদ্বোধন করেছেন। এই যে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্য 3 নম্বর স্থান দখল করেছে, পুরস্কার পেয়েছি, আই থিঙ্ক ইউ স্টিল হ্যাভ স্কোপ টু লুক ব্যাক যে আমাদের ঘাটতিগুলো কোথায়। না, আরো একটা জিনিস বলছি, এইখানে যারা ফিক্স পেতে চাকরি করছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন, এটা এখনকার কথা না, সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পে টিচারদের আসামে কি দেওয়া হচ্ছে, মণিপুরে কি দেওয়া হচ্ছে, নাগাল্যান্ডে তাদের কি দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরায় তারা কি দাবি করেছে আপনাদের? সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে যারা চাকরি করছেন তারা চাইছে যে আমাদেরকে ইএল দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল বেনিফিট দেওয়া হোক, আমাদেরকে ডিএ দেওয়া হোক, আমাদেরকে জিপিএফ দেওয়া হোক।
ইউ আর নট ডুইং এনিথিং, আপনারা কিছুই করছেন না। অথচ একই দলের সরকার আসামে তারা 1 তারিখ জুলাই 2020, হোয়াট এ বিউটিফুল, মানে পেনশনকে বাদ দিয়ে আই ক্যান টেল ইউ এভরিথিং 60 বছর অবধি তারা চাকরি করতে পারবে। আর আমাদের এই রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কি হচ্ছে, প্রত্যেক বছর তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে। তাতে why I am trying to highlight this problem in the houses, একটা লোক যখন তার সিকিউরিটি থাকবে না, তার চাকরির প্রতি তার যখন সিকিউরিটি থাকবে না, he cannot perform। আমাকে যদি কেউ বলে আপনাকে চিকেন বিরিয়ানি খাওয়াবো কিন্তু দৌড় মেরে মেরে খেতে হবে, I never can eat। আসামে যদি 60 বছর অবধি তারা কাজ করতে পারে, চাকরি করতে পারে, why our state government is not declaring till 60 years এই লোকগুলো কাজ করতে পারবে? and then আসুন এইবার শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে এডিসির যে ভিলেজ কমিটির ইলেকশন, ক্যান এনিওয়ান টেল ইন দিস হাউস, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, আপনার চেয়ারকে উদ্দেশ্য করে আমি আজকে বলেছি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন আমরা সেই জবাব পেতাম। বাট নাও ইউ হ্যাভ কাম ব্যাক, উই ক্যান আস্ক দ্যাট কোয়েশ্চেন, কেন হচ্ছে না এডিসির ভিলেজ কমিটির ইলেকশন? পিডিএফ ফান্ডের ব্যাপার রয়েছে, every election you are conducting, what is the problem with ADC village committee election? What is the problem with by election in the autonomous district council? কেন হবে না? ADC কে বাদ দিয়ে কি ত্রিপুরা রাজ্য চলবে? 2/3 of the area in the state it falls under ADC area, are 35% people living in ADC area, তাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা, এটা কখনোই সম্ভব না। and I am sure honorable minister parliamentary affairs এর যিনি, উনি মানবেন এই কথাগুলো। আপনি যদিও আমাদের আনিত এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন, আপনি বলেছেন এগুলো উইথড্র করে নিন। আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন আমি মাত্র 8টা দিয়েছি, আপনি 40টা 46টা রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট আনতেন। and I am sure as the senior most member in the house you will appreciate আমাদের মাননীয় বিধায়করা যেভাবে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো যদি যুক্ত হয় রাজ্যপালের ভাষণে, তখন গিয়ে আপনার এই শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা হবে। ফায়ার সার্ভিস, I appreciate honorable chief minister in the house যে আপনাদের সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস দপ্তর থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 24 তারিখ মে 2022 রিক্রুটমেন্ট র্যালি হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হয়ে গেছে, বাট নাও দি রেজাল্ট ইজ নট আউট। তাহলে এই যে আত্মনির্ভর ত্রিপুরার কোন ব্রেকিং সিস্টেম আছে কিনা, যে আপনারা একটা গতি নিয়ে যাচ্ছিলেন, এটাকে ব্রেক ধরে নিজেরাই থামিয়ে দিয়েছে। I as the leader of the opposition, I would request honorable CM আপনি এই ব্যাপারগুলো দেখবেন, যাতে করে এই বেকাররা চাকরি পায়, যারা বাইরে যেতে পারছে না, যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতে পারছে না, at least think for them। শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ সরকারের কাছে আরো একটা দৃষ্টি আকর্ষণ করব, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। হোয়াট ইজ হ্যাপনিং ইন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট? আগে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, জেনারেল কোর্সে যারা পড়াশোনা করত, দে ইউজ টু গেট স্কলারশিপ। রাজস্থানে তাদের পাঠিয়ে হিন্দিতে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হতো না। এভরিথিং হ্যাজ স্টপ। এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার কাজটা কি? রিজার্ভেশন পলিসিগুলো দেখা। আজকে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন
জেলা কোর্ট এবং হাইকোর্টগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, রোস্টার মানা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নাও জানতে পারেন, বিকজ ইট ইজ নট পসিবল ফর এ ম্যান টু নো এভরিথিং, বাট দিস ইজ দি রাইট টাইম, রাইট অপরচুনিটি আপনার জন্য এই কথাগুলো জানা। রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে, এসসিদের একটা রিজার্ভেশন থাকবে, এসটিদের রিজার্ভেশন থাকবে। এই রিজার্ভেশন রোস্টার গুলো মানা হচ্ছে না। ইফ ইউ ওয়ান্ট, আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিতে পারি। আপনি দেখুন, একটা এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে, এসটি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর কি করছে? এসসি ওয়েলফেয়ার দপ্তর কি করছে? রিজার্ভেশন অ্যাক্ট ইট ইজ ভেরি ক্লিয়ার, যদি কোনো পোস্ট ডিরিজার্ভ করতে হয়, ওই কনসার্ন দপ্তরের কনকারেন্স নিয়ে, তার অনুমতি নিয়ে তাকে করতে হবে। নাথিং ইজ বিং ফলোড। হাইকোর্ট থেকে শুরু করে আপনার সমস্ত দপ্তরে যদি ইফ ইউ সি দি ফিগার, ইউল ফাইন্ড একটা জায়গায় রিজার্ভেশন পলিসিগুলো ফলো করা হচ্ছে। We had several rounds of meeting. আমরা এডিসিতে রাজ্য সরকার কিছু কিছু দপ্তর তারা হস্তান্তর করবে, এই গ্যাজেট নোটিফিকেশনের কথা আমরা উল্লেখ করেছি। মাননীয় কৃষি মন্ত্রীর কাছে গিয়ে আমি যখন বললাম যে অন্তত কৃষি দপ্তরের যে সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন এডিসিকে হস্তান্তর করা হয়েছে, এইগুলো তাদের হাতে তুলে দিন, উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এগুলো উনি করবেন। বাট ফেয়ার ইজ ইয়োর গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন দিয়ে বলেছে যে 9টি দপ্তরে কিভাবে পাওয়ার হস্তান্তর করা হবে, টিল ডেট ইউ হ্যাভ নট ডান। আপনাদের কি মনে হয় যে শ্রেষ্ঠ ত্রিপুরায় গ্রাম পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব সুখে আছে? আপনার এই দপ্তরের কথা বলবো, আপনার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চিঠিগুলো, মোর দেন 200 লেটার্স আপনার দপ্তরের, আপনাকেও লিখি, আপনার সচিবদের লিখে থাকি। বিলিভ মি, bearing 4 replies from your department, not even a single reply and action I have seen. একদিন আপনি আমার সাথে কথা বলেছেন, একজন মহিলা কনস্টেবল যার পরিবারটা শেষ হয়ে যাবে, ইট ইজ নট মাই ইন্টারেস্ট, ওই পরিবারটা যদি একসাথে থাকতে না পারে, দি ফ্যামিলি উইল বি হ্যাম্পার্ড ব্যাডলি বলে আপনাকে একটা চিঠি দিয়েছিলাম। ইউ অ্যাসিওরড মি যে আমি এটা করবো কিনা, আমি বললাম যে করে দিন। টিল ডেট নাথিং হ্যাজ হ্যাপেন্ড। মোর দেন 200 letters I have written to your various departments. আর একটা কথা বলবো আপনাকে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, বিধানসভায় এমএলএরা কথা বলবেন, পরিষদীয় লিডাররা কথা বলবেন, গ্রুপ লিডাররা কথা বলবেন। প্রতিটি জিনিসের একটা শৃঙ্খলা থাকা দরকার। শ্রেষ্ঠ ত্রিপুরায় যদি আমাদের শৃঙ্খলা না থাকে, এগুলো বলতে লজ্জা হয়। অ্যাসেম্বলির চত্বরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু, সেখানে কি বলবো এটাকে, আপনারা কি বলে বাংলায়, স্থাপন করবে। সেখানে আই এজ এ লিডার অফ অপোজিশন, আমার কোনো নাম নেই। আমাকে বারবার ফোন করে বলা হচ্ছে আপনি প্রোগ্রামে আসুন। হাউ আই উইল কাম দেয়ার, ইন হোয়াট ক্যাপাসিটি? আরেকদিন আরেকটা জায়গায় প্রোগ্রামে, উই মে বি নিউ, বারবার এই বিধানসভায় আসেনি বলে বিধানসভার সরকার পরিচালনার বিষয়গুলো আমাদের জানা নেই, এরকম কথা না। একজন বিধায়ককেও যদি ডাকতে হয় এট ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা লেভেল, নাম প্রকাশ করে তাকে ডাকতে হবে।
ইন হোয়াট ক্যাপাসিটি উইল কাম? আমি যদি সেখানে যাই, where will be my sitting arrangement? গভর্নমেন্টের একটা প্রোটোকল থাকে। আমাকে বারবার ফোন করে, আমি বলবো না, নাম বলবো না, কোন এক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন, দাদা আপনি কোথায়? আমি বললাম আমি আছি, একটু ব্যস্ত আছি, বাট আই ওয়াজ নট বিজি এট অল। কি করে আসবো সেখানে? এই যে শিষ্টাচার গুলো, অনারেবল লিডার অফ অপোজিশন যেটা মেনশন করলেন এখানে, আমি পার্সোনালি ওনাকে ফোন করেছি প্রোগ্রামের জন্য। এবং দেখুন অ্যাকচুয়ালি যখন যে কোনো একটা কি বলে ফলক লেখা হয়, নাম লেখা হয়, এখানে তো অনেকজনের নাম লেখা যাবে না। যেমন আপনি স্পিকার আছেন, আমাদের ডেপুটি স্পিকার আছেন, আমাদের চিফ হুইপ ম্যাডাম আছেন, লিডার অফ অপোজিশন আছেন, অনারেবল চিফ মিনিস্টার আছেন, পরিষদীয় দলীয় একদম পুরো মানে সিস্টেমকে মেনটেন করেই কিন্তু এটাকে আমরা ইয়ে করেছি। তো ইফ আই এম নট রং, আমরা কিন্তু কমপ্লিটলি আপনাকে ইনফর্ম করেছি এবং আপনার জন্য সমস্ত ব্যবস্থাও সেখানে ছিল, কিন্তু আপনি বলেছেন যে আপনি দিল্লি যাচ্ছেন। আই ডোন্ট নো, আমি যা বলছি এগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন, বাট দেয়ার ইজ এ সিস্টেম ফর এভরিথিং। এখন যদি কেউ নাম ছাপানো যদি এতই প্রবলেম হয়, তাহলে কেউ নাম থাকবে না সেখানে। অল ডিগনিটারিজ উইল বি প্রেজেন্ট। নাম না লিখেই যদি করা হয়, আই ডোন্ট নো, ইউ টেক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। আরো রাজ্যের ধরুন আরক্ষা দপ্তরে কি হচ্ছে আই ডোন্ট নো, 6-7 জন টিএসআর জওয়ানরা এসে আমার সাথে দেখা করেছে, সঙ্গে ওনাদের পরিবারের লোকগুলো ছিল। ওনারা বলছেন যে আমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হলো। আমি বললাম কি ব্যাপার? বলছে যে আমরাও জানি না, তবে শোকজ যেখানে দিয়েছে বলেছে 5,000 টাকার বেশি টিএসআর জওয়ানরা যদি ব্যাংক থেকে উঠায়, তার জন্য ডিপার্টমেন্টের যে রিপোর্টিং বস তার থেকে পারমিশন নিতে হবে। তখন আমি প্রশ্ন করলাম যে এতগুলো টিএসআর, হাজার হাজার টিএসআর ত্রিপুরাজ্যে, ইউ ফিল 5,000 টাকার বেশি টাকা উঠানোর জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এরা করছে না। আই থিঙ্ক অল দি মেম্বার্স উইল এগ্রি। কে করবে? এটা একটা প্রথা চলছিল, 5,000 টাকায় একটা ফ্যামিলি চলে না। দে নিড টু withdraw 15,000, 20,000 if required, all their salary, whatever is left in the bank account. আমাকে বলা হলো যে এই বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আনবেন। and I tell you, আমাদের মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, কখনো কখনো এই প্রশ্নগুলো, এই লেটারগুলো আমি যখন লিখি কেন উত্তর পাই না, why I don't get the reply, আমিও ভাবি। আমি অনেকের কাছে জানতেও চেষ্টা করেছি, অনেকে বলছে যে আসলে মুখ্যমন্ত্রী যদি উনি লেটারগুলো পেতেন, উনি 1 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়ে নিতেন। দি প্রবলেম ইজ উনার যে অফিসটার মধ্যে ওএসডিরাই নাকি চালাচ্ছে। আমি বলে কি বাজে কথা বলছো? আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে 4-5 দিন গেলাম, হি মেট মি, হি স্পোক টু মি। ওএসডি আবার কারা সেখানে বসে এগুলো করছে, আই ডোন্ট নো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই লেটারগুলো দপ্তরের কাছে লেখা হচ্ছে, আপনার কাছে লেখা হচ্ছে, কেন এটা হচ্ছে না একটু দেখবেন। শুধু এটা আমার প্রবলেম না, অনেক এমএলএরা ওনারা লিখেছেন, ওনার উত্তর পাননি। জুলাই মাসে চিঠি লিখেছে, নো অ্যাকশন। কাজ করবেন কিনা এটা অন্য কথা, বাট এটলিস্ট প্রাপ্তি স্বীকার যে আমরা পেয়েছি। বাট আই ক্যান টেল ইউ, দেয়ার আর 4-5 মিনিস্টার্স যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি লিখি, দে আর ভেরি প্রম্পট, দে টেক অ্যাকশন। 100% আমাদের কথায় সরকার কাজ করবে না, এটা আমরাও জানি,
but in 70-80% cases, the honorable ministers, they have done our work and they will do that work in future also. এটা আমাদের বিশ্বাস আছে। স্যার, আজকে গভর্নর মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে যারা ফিক্সড পেতে চাকরি করছে বিশাল সংখ্যায়, টেট 1 টেট 2 দিয়ে যারা চাকরিতে ঢুকছে, they have to be permanent employee. আপনি নিশ্চয়ই জানবেন যে only 75% স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে, 25% স্যালারি নাকি এটা ডাইভার্ট করে অন্য জায়গায় খরচ করা হচ্ছে। যখন টেট 1 এবং টেট 2 দিয়ে চাকরি নেওয়া হয়, the money is coming from the central government, এবং 100 টাকা যদি এসেই থাকে, why they will get only 75%? এবং আমার মনে আছে, আমি এমএলএও ছিলাম না, আমার খুব খুশি হতাম যে বামপন্থীরা চলে গেছে, নতুন একটা সরকার এসছে ত্রিপুরায়, এটা বিশাল পরিবর্তন আনবে। এখনো সেই আশা নিয়ে আমরা আছি যে আপনারা কাজ করবেন, জনস্বার্থে আমরা যা বলবো, জনহিতে আমরা বলবো, আপনারা কাজ করবেন। একজন মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ত্রিপুরায় আমরা সরকারে এসছি, ফিক্সড বলে কোনো শব্দ আর থাকবে না। আই স্টিল রিমেম্বার, আপনারা অনেকেই শুনেছেন এটা, মানে ফিক্সড এই শব্দটা আর থাকবে না। নাও মাই কোয়েশ্চন ইজ, এই শব্দ কেন এখনো আছে? হোয়াই ইউ ক্যান রিমুভ ইট? ফিশারি দপ্তরে এটা অফিসারের কথা না, ক্লাস 4 ক্যাজুয়াল ওয়ার্কার 10 বছর 16 বছর ধরে কাজ করছে, এই সমস্ত লোকের আর পার্মানেন্ট হলো না। পিপল এক্সপেক্টেড ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির নেতৃত্বে দেশের যে সরকার, সাধারণ মানুষের সাথে কাজ করবে, কর্মচারীদের পক্ষে কাজ করবে, এই আশা কিন্তু সবারই আছে। আমার কাছে তথ্য আছে, আমাকে দিয়ে গেছে যে এই ফিশারি দপ্তরের এই ছেলেদের যখন ডিআরডব্লিউ করা হলো বা তাদের ডিএ বৃদ্ধি করা হলো, 126 টাকা থেকে সামওয়্যার মোর দেন 300 রুপিস যখন বৃদ্ধি করা হলো, 30 দিনের জায়গায় 26 দিন দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় নোট করছেন এটা। তাদের বক্তব্য হলো যে আমাদের 30 দিনের জায়গায় 26 দিনের পয়সা কেন দেওয়া হচ্ছে। আর নাম্বার 2, আমরা 8 বছর 10 বছর কাজ করছি, কেন আমাদের এখনো পার্মানেন্ট হলো না? দিস আর দি কোয়েশ্চেন। আর রেগার জন্য মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তব্য করছিলেন যে রেগার কাজে, আপনার একটা সাংবাদিক সম্মেলনও আমি দেখেছি যে এত কাজ, আপনি তো খুব কায়দা করে বলেছেন এই দিন, আপনার কায়দাগুলো খুব ভালো লাগছে, এত কাজ, এটা কে করবে? মানে আপনি ভয় পেয়ে গেছেন রীতিমতো যে এত কাজ করার কোনো লেবারই নেই, রেগার শ্রমিকরা কাজে যাচ্ছে না, টাকাও ব্যয়িত পড়ে আছে। কিন্তু একটা জিনিস, পুজোর সময় ত্রিপুরা রাজ্যে, আপনিও তো জানেন, দুর্গাপুজোর আগে দ্বিগুণ ত্রিগুণ করে কাজ দেওয়া। এবার কি হয়েছে, কাজ করেও লক্ষ্মী পূজার পরও রেগার কর্মীরা নাথিং দে গট। রেগা শ্রমিক ছাড়াও যারা রেগা নিয়ে যারা কাজ করছে, রেগা মাস্টার, ক্লার্ক, যারা রেগা ডিপার্টমেন্টে, যারা এমজিএন রেক্সে কাজ করছে, তাদেরও কিন্তু 5 তারিখ নাগাদ বেতন হবে, তাদেরও হচ্ছে না। তো এই যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরা রাজ্য, অনিমেষ দেববর্মার ত্রিপুরা রাজ্য যদি শ্রেষ্ঠ হয় ভারতবর্ষে, তার চাইতে খুশির আর কি সংবাদ থাকতে পারে? ইভেন আই ওয়ান্ট, বাট এই আনন্দের সংবাদ আনতে গিয়ে যে মানুষের যে ভোগান্তি হচ্ছে, হু উইল টেক কেয়ার অফ ইট? উই ক্যান অনলি ভেন্টিলেট। আমরা শুধু বলতেই পারি যে এইগুলো দেখুন, বিদ্যুৎ দপ্তর লোডশেডিং হচ্ছে। আগরতলা শহরে লোডশেডিং নাও হতে পারে,
কমপ্লেন দেওয়া যাচ্ছে না। আই এম টেলিং ইউ স্যার, কমপ্লেন দিতে গেলে এটা অন্য আরেকটা জায়গায় টেলিফোন করে কমপ্লেন দিতে হয়। 3 days 4 days ট্রান্সমিটারের জন্য পয়সা দিচ্ছে। এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে আগরতলায়, তার ট্রান্সমিটার না ট্রান্সফর্মার বসানোর জন্য টাকা জমা দেওয়ার 2 মাস পরেও কিন্তু ট্রান্সফরমার বসানো হচ্ছে না। এই যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে, আমাকে কমপ্লেন করছে মানুষ এসে। ফ্রিজ এডিসিতে আমি যখন ছিলাম, 17 অর্চার্ডস ওয়ের আন্ডার এডিসি। এই অর্চার্ডগুলো পড়ে আছে কেন? আমি অনেক দিন ভাবি কেন এটা হচ্ছে, ওয়াই দিস অর্চার্ডস আর নট বিং ইউজড। তার কারণ হচ্ছে শিক্ষিত যারা এমএসসি বিএসসি এগ্রিকালচার পিএইচডি করে যারা চাকরিতে ঢুকেছে, তাদের যদি সেই দায়িত্ব না দেওয়া হয়, হাউ দিস প্রমোটিভ অফিসার্স উইল ডু দি রিসার্চ। ত্রিপুরার যে এক সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে গবেষণা করার একটা হিড়িক ছিল, অনেক আমাদের এগ্রি অফিসাররা চাকরি করতে করতে পিএইচডি পেয়েছে, আজকে সেগুলো বন্ধ। ওয়াই? আই এম শিওর শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্যে মন্ত্রী মহোদয়গণ, অনারেবল চিফ মিনিস্টার, আপনারা সবাই এই আলুর মধ্যেও যে অন্ধকার আছে এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। এবং শেষের দিকে আমি মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা এসে বলেছে যে স্যার আমাদের তো আর কোনো উপায় নেই, রাজ্যের প্রতিটি স্কুলে সিবিএসসি, হোয়াট ইজ দ্য গাইডলাইন অফ সিবিএসসি? সিবিএসসি বলেছে মিউজিক টিচার প্রতিটি স্কুলেই করা উচিত, নেওয়া উচিত। বাট উই হ্যাভ নট টেকেন, বেয়ারিং 12-14 স্কুলস ইন ত্রিপুরা, মিউজিকের টিচার নেই। হাজার হাজার মিউজিক নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ডিগ্রি লাভ করেছে, তাদের যেন এই চাকরির ব্যবস্থা হয় বা স্কুলগুলোতে মিউজিক শেখার ব্যবস্থা হয়, সেগুলোকে আপনারা একটু নজর দেবেন। আর একটা ফিশারি ডিপার্টমেন্টে একটা তথ্য আমার কাছে সন্দেহ মনে হলো, মাননীয় মন্ত্রী মহোদয়গণ যখন বক্তব্য করবেন তখন দেখবেন 63 একটা জায়গায় তথ্য দিয়েছে 63 মোর দেন 63,000 মৎস্য চাষী ত্রিপুরায় আছে। তখন আমি ভাবলাম যে একজন মৎস্য চাষীর কাছে যদি একটা করে পুকুর বা লেক থাকে, তাহলে 63,000-এর বেশি লেক থাকবে ত্রিপুরায়। আছে? আই ডোন্ট থিঙ্ক। এটা কি যারা জাল দিয়ে মাছ ধরে তাদেরকেও কাউন্ট করে এটা লিখেছে? আই ডোন্ট নো। আরো একটা জিনিস আমি ক্যালকুলেট করলাম, ইফ 63,000 ফিশারম্যান, নট ফিশারম্যান, মাছ যারা চাষ করে, তারা দৈনিক যদি 2 কিলো মাছ বিক্রি করে, ত্রিপুরা রাজ্যে 1 লক্ষের প্রায় 1,20,000 কিলো প্রত্যেক দিন মাছ বিক্রি হবে। 10 জন করে যদি খায়, 12 লক্ষ মানুষ মাছ খেতে পারবে। তারপরেও কেন ত্রিপুরা রাজ্যে বাইরের থেকে মাছের আমদানি হচ্ছে? আর মাছের যে দাম ত্রিপুরায়, আই হ্যাভ কম্পেয়ার্ড দি রেট অফ ফিশ, কারণ মাছ হলো ত্রিপুরার প্রধান খাদ্য। আপনারা যাই বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের প্রধান খাদ্য হচ্ছে মাছ। মাননীয় সদস্য প্লিজ। এবং কলকাতায় কাতলা মাছের দাম ইট ইজ অনলি 200 রুপিস, আমাদের ত্রিপুরায় 500 টাকা। পাবদা মাছের দাম সেখানে 250 টাকা, আমাদের এখানে 400 টাকা। এই যে ডিফারেন্সগুলো হচ্ছে, সত্যি সত্যি যদি আপনাদের এই দেওয়া তথ্যে যে 66,000 মৎস্য চাষী ত্রিপুরায় যদি থেকে থাকে, আই ডোন্ট থিঙ্ক 63,000 এটা কোথায় পেয়েছেন আপনি? দিয়েছে এখানে রাজ্যপালের ভাষণে এটা দিয়েছে। এটা সম্ভবত বেনিফিট হয়েছে, বেনিফিট দেওয়া হয়েছে তাদেরকে। এই চাষিরা যদি করে থাকে, প্লিজ সি অল দিস থিংস। যাই তথ্য আমরা দেব, ব্যাক ক্যালকুলেশনের যদি এগুলো ভুল থাকে, এগুলো সংশোধন করবেন এবং সমস্ত মেম্বারদের। সরি টু ইন্টারাপ্ট ইউ, পয়েন্ট অফ অর্ডার স্যার। এখানে যে নাম্বারটা দেওয়া আছে, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিগার অফ ফিশ ফার্মার।
Then what is Actual fish farmer number is 1,98,000 like this. So এটা কিন্তু তাদেরকে আমরা বিভিন্ন বেনিফিট প্রোভাইড করছি, লাইক ইনপুট দেওয়া হয়েছে, ফিশ ফিড দেওয়া হয়েছে, অ্যাকুয়াকালচার প্রমোট করতে তাদেরকে আমরা লাস্ট লাইক 2022-23 or 23-24 এই সময়ের মধ্যে আমরা প্রোভাইড করেছি। what is the total number of এটা 1,98,000, তবে এটা আমি আপনাকে বলে রাখি। আরো বেশি? হ্যাঁ। আমি যা ফিগারটা বললাম তার চেয়েও বেশি। না না, এটা তো আমরা এই বছরে দিয়েছি, বিভিন্ন বেনিফিট তাদেরকে দেওয়া হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিশ ফার্মার ফিগার। হ্যাঁ, এবং এটা এই ফিশ ফার্মারের মধ্যে সাপোজ মনে করুন আপনার বাড়িতে পুকুর আছে, ঠিক না, এটাকেও ইনক্লুড করা হয়েছে। কেউ মাছ বিক্রি করে কোথাও আছে না, অনেকে মার্কেট থেকে কিনে বিক্রি করে, তাদেরকেও এই লিস্টের মধ্যে রাখা হয়েছে, ফিশ ফার্মার লিস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি আরো দুই একটা সন্তান বিক্রি হচ্ছে, এটা অন্যান্য সদস্যরা বলবেন। যে রাজ্যে আত্মনির্ভর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে কিছুদিন আগেও কর্মতী ত্রিপুরার সন্তান বিক্রি হলো।